কার্পাল টানেল সিনড্রোমে কি সমস্যা দেখা দেয় এবং যার ফলে রোগীরা আপনার কাছে আসেন? গ্লাস ধরতে পারছে না, রান্না করতে গেলে খুন্তি পড়ে যাচ্ছে, জামা কাপড় নিংড়োতে গেলে পরে গ্রিপ পাচ্ছে না, বা খুব সবসময় ঝিনঝিন একটা ভাব থাকে। মেইন সমস্যা হচ্ছে যে গ্রিপ না পাওয়া এবং হাতে ঝিনঝিন করা ব্যাপার। এই রোগটা সম্পর্কে যদি কারণ বলেন। এটার কারণ যদি আমরা দেখি, একটা কারণে কিন্তু হয় না। এটা নিশ্চিত হওয়ার উপায়টা কি? মানে এটা কার্পাল টানেল সিনড্রোমে যে হচ্ছে, হ্যাঁ, এটা আপনারা কি পরীক্ষা নিচ্ছেন? একেবারেই ধরুন আমরা অনেকক্ষণ ধরে একভাবে মাথার তলে হাত দিয়ে শুয়ে রয়েছি, আমার তো হাত ঝিনঝিন করবে, তাই না? তো আমি কি সেটা কার্পাল টানেল সিনড্রোম ভাববো? একদম একদম বাস্তবসম্মত কথা, যেটা যে যদি কেউ এটাকে অবহেলা করতে থাকেন দিনের পর দিন, গুরুত্ব দিলাম না, ঠিক আছে একটা হয়েছে সেরে যাবে, দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাটা থাকে, তখন আমরা বলি যে এই পুরোপুরি রিকভারি। দর্শক বন্ধু, অনেক সময় হয়তো আপনারা খেয়াল করেছেন যে হাত থেকে গ্লাসটা হয়তো পড়ে গেল, আপনি হয়তো কোনো কাপড় বা গামছা নিংড়োতে পারছেন না, হাতটা ঝিঝি করছে, মোবাইলের গ্রিপটা যেন ক্রমশ আলগা হয়ে আসছে এবং হাত ঝিনঝিন করার পাশাপাশি হাতে কখনো কখনো প্রচণ্ড ব্যথাও হচ্ছে। এগুলো কি শুধুই ক্লান্তি বা দুর্বলতা, নাকি এর পেছনে রয়েছে কোনো জটিল রোগের ইঙ্গিত? আজকের পর্বে আমরা একটি বিশেষ সমস্যা বা রোগের বিষয়ে জানবো কার্পাল টানেল সিনড্রোম এবং সেই সমস্যা কতটা গুরুতর হতে পারে, কতটা জটিলতা তৈরি করতে পারে এবং এই কার্পাল টানেল সিনড্রোম থেকে মুক্তির উপায়। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। এবং একই সঙ্গে স্যার, এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি, বহু মানুষের হয়তো এই লক্ষণগুলো যেটা আমরা বলছি সেই ধরনের লক্ষণ হয়েছে, কিন্তু কখনো হয়তো তারা সেটাকে তেমন গুরুত্ব দেননি কিংবা বুঝে উঠতেই পারেননি যে এটা আদতে কোনো জটিল সমস্যা কিনা বা কি হতে চলেছে। আগে স্যার শুরুতে একটু জানবো যে এই কার্পাল টানেল সিনড্রোমে কি সমস্যা দেখা দেয় এবং যার ফলে রোগীরা আপনার কাছে আসেন? তো আমরা তিনজন পেশেন্টের গল্প দিয়ে শুরু করব, বা তাদের কি সমস্যা ছিল সেটা নিয়ে শুরু করব, তাহলে আপনারা জিনিসটার সঙ্গে বুঝতে পারবেন বা কোরিলেট করতে পারবেন। প্রথম যে পেশেন্টটির কথা বলবো, উনি একজন গৃহবধূ, 40-এর কাছাকাছি বয়স। ওনার কমপ্লেন হচ্ছে, স্যার আগে তো আমি রান্না করি বাড়িতে, তো সেই হাতা খুন্তি ধরার যে গ্রিপটা, সেই গ্রিপটা যেন আমি বছর যত যাচ্ছে আস্তে আস্তে সেই গ্রিপটা কিন্তু পাচ্ছি না। এবং উনিও বললেন যে আমি ধরুন কড়াইটা ধরবো বা সাড়াই শেষটা ধরবো রান্না করার সময়, বা একটা গ্লাস ধরছি, আমি বুঝতে পারছি সে আগের গ্রিপটা, ফাইন গ্রিপটা হচ্ছে না। আমার ভারী যদি গ্লাস হচ্ছে, জল ভর্তি গ্লাস হাত থেকে ফসকে যাচ্ছে। এটা একটা টিপিক্যাল ওনার কমপ্লেন। তাহলে এই একটা সমস্যা যে আপনি গ্রিপটা ঠিক মতো জোরটা আসছে না। আচ্ছা। আর একজনও, তিনিও গৃহবধূ, 40-42 বছর বয়স, ওনারও মোটামুটি ওরকমই বয়স, একটু হেলদি চেহারা। ওনার সমস্যা হচ্ছে যে স্যার আমি স্নান করার পরে কাপড় ধুচ্ছি, জামা কাপড় ধুচ্ছি, আমরা তো একটু নিংড়ে নিই জল বের করার জন্য, সেই ব্যাপারটা ওনার কিন্তু হয়ে উঠছে না। যে স্যার নিংড়ানো না আমার ঠিক হচ্ছে না, জল থেকে যাচ্ছে, ঠিক এইটা একটা সমস্যা। আর একজন ভদ্র মহিলা এসেছিলেন, ওনার সমস্যা হচ্ছে কি স্যার সবসময় হাতে একটা ঝিনঝিন 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 একটা টিনক্লিং সেন্সেশন আমরা বলি, এই হচ্ছে সমস্যা। তো এই ধরনের সমস্যা নিয়ে মেইনলি পেশেন্টদের কমপ্লেন থাকে, যে হাতের সেই আঙুলের, মানে হাতের বল আছে, জোর আছে, কিন্তু আঙুলের সেই গ্রিপটা পাচ্ছি না, এটা একটা মেইন কমপ্লেন থাকে। আর একটা থাকে ঝিনঝিন ঝিনঝিন ভাব একটা থাকা। আর কিছু কিছু পেশেন্ট আসেন যাদের ব্যথা কমপ্লেন করেন, সেটা নিয়েও কিছু পেশেন্ট আসেন, তবে সেই পরিমাণ, সেই ব্যাপারটা কম। মেইন সমস্যা হচ্ছে যে গ্রিপ না পাওয়া এবং হাতে ঝিনঝিন করা ব্যথা। এবং এই নিয়ে তারা অনেক সময়তে লোকাল ফিজিশিয়ানসকে দেখাচ্ছেন, বিভিন্ন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, অর্থোপেডিক সার্জনকে দেখাচ্ছেন, কিন্তু ডিটেকশন আর হচ্ছে না যে এক্স্যাক্টলি ওনার কি সমস্যা হয়েছে। আচ্ছা, তো এটাই হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। আচ্ছা, এই সমস্যাগুলো বললেন, এবার স্যার এই সমস্যাটা মানে এই রোগটা সম্পর্কে যদি বলেন যে হ্যাঁ কারণগুলো কেন এই ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরা যে আলোচনা করলাম যে সমস্যাটা কি, যে গ্রিপ পাচ্ছে না, ঝিনঝিন করছে, লক্ষণ, হ্যাঁ একটা অবশ হওয়া, একটা আঙুলটা ভাব, সেটা এটার কারণ যদি আমরা দেখি, একটা কারণে কিন্তু হয় না। ম্যালেরিয়া অসুখ যেমন প্লাজমোডিয়াম থেকে হয়, ম্যালেরিয়ার জীবাণু থেকে হয়, কিন্তু এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা কারণ, একাধিক কারণ থাকে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যদি হঠাৎ করে ওজন বেড়ে যায়। কি হয়, আমাদের এই যে হাতটা দেখছেন, এটাকে আমরা এইখানে রেডিয়াস এবং আলনা দুটো বোনস রয়েছে, তারপর আমাদের 3টে হাড় থাকে, কার্পাল বোনস বলি আমরা, তারপরে মেটাকার্পালস থাকে। এই কার্পাল বোনসের ভেতর দিয়ে আমাদের একটা নার্ভ যায়, সেটাকে আমরা মিডিয়ান নার্ভ বলি। এই মিডিয়ান নার্ভটা যদি কোনো কারণে
এবার ধরুন কোন একটা প্যাসেজের মধ্যে দিয়ে, কোন একটা ছিদ্রের মধ্যে দিয়ে একটা দড়ি বা কিছু গেছে, এবার কোনো কারণে যদি প্যাসেজটা সংকুচিত হয়ে যায়, সেই দড়ির মধ্যে দিয়ে কিন্তু দড়ির ওপরে চাপ পড়ে, যে আমাদের যে নার্ভ কন্ডাকশন যেটা হচ্ছে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। সেই কারণেই এই সমস্যা। এই কাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে, যদি হঠাৎ করে ওজন বেড়ে যায়, তাহলে এই কার্পাল টানেলের চারিদিকে কিন্তু হালকা ফ্যাট থাকে, সেটা জমতে পারে, সেটার ভলিউম বেড়ে গেল, ফলে নার্ভটা কম্প্রেসড হলো। কারো কারো পেশেন্ট আমরা দেখেছি হাইপোথাইরয়েড, যাদের থাইরয়েডের পরিমাণ কমে গেছে, তাদেরও ওই কার্পাল টানেলের চারিদিকে একটা ছোট্ট ইনফ্লামেশন মতো হয়, সেটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদেরও আমরা কখনো কখনো দেখেছি ওই কার্পাল টানেল সিনড্রোমের বিষয়টা থাকে। এছাড়াও খুব রিপিটেটিভ কিছু কজ, যেমন ধরুন যারা আগেকার দিনে হতো, যারা গাই মানে গরু দুধ দোয়াতেন তাদের, বা যারা ফিঙ্গারটাকে রিপিটেটিভ মুভমেন্ট করেন, যেমন যারা দর্জি বা যারা আমাদের হেয়ার ড্রেসার, তারা যারা রয়েছেন সেলুনে যারা কাজ করেন, এবং হচ্ছে যারা ধরুন বাস ড্রাইভিং করেন, হ্যাঁ, তারা সবসময় বাসে একটা কাঁপুনি হচ্ছে। তো এর ফলে এই কার্পাল টানেলের চারিদিকে কোনোভাবে সেই প্রেসারটা ওই জায়গাটা বেড়ে যায়, ফলে আমাদের মিডিয়াম নার্ভের মধ্যে দিয়ে সেন্সেশনসটা বা নার্ভ কন্ডাকশনটা কমে যায়, তার কারণে এই ব্যাপারটা হয়। এবারে আমাদের দেখতে হবে, যদি কারো ধরুন এই সমস্যা রয়েছে প্লাস হাইপোথাইরয়েড, তাহলে আমরা এই সমস্যার সমাধান প্লাস হাইপোথাইরয়েডের ট্রিটমেন্ট করব। আচ্ছা, বা কেউ ধরুন ডায়াবেটিস, তাহলে ডায়াবেটিস কন্ট্রোল প্লাস আমাদের কার্পাল টানেলের যেটা ট্রিটমেন্ট সেটা আমাদের করতে হবে। তো এইভাবে পেশেন্টরা আসেন এবং এই সমস্যাগুলো থাকে। আচ্ছা, এই সমস্যাগুলো নিয়ে আপনার কাছে রোগীরা আসছেন, কিন্তু স্যার এটা নিশ্চিত হওয়ার উপায়টা কি? মানে এটা কার্পাল টানেল সিনড্রোমে যে হচ্ছে, এটা আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা? একেবারেই ধরুন আমরা অনেকক্ষণ ধরে একভাবে মাথার তলায় হাত দিয়ে শুয়ে রয়েছি, আমার তো হাত ঝিনঝিন করবে, তাই না? তো আমি কি সেটা কার্পাল টানেল সিনড্রোম ভাববো? একদম একদম বাস্তবসম্মত কথা, যেটা কখন বুঝবো যে কার্পাল টানেল সিনড্রোমটা হয়েছে। খুব ভালো ব্যাপার হচ্ছে বা খুব আনন্দের ব্যাপার হচ্ছে সেটা যে কার্পাল টানেল সিনড্রোমের খুব ইজিলি আজকাল ডিটেকশন করা যায়। আমরা যে নার্ভ রয়েছে, পেরিফেরাল নার্ভ রয়েছে, সেই নার্ভের মধ্যে দিয়ে সঠিকভাবে সেন্সেশনস যাচ্ছে কিনা সেটা এনসিভি টেস্ট করার মাধ্যমে আমরা সেই টেস্টটা মোটামুটি একটু স্ট্যান্ডার্ড ল্যাব যদি হয়, সেখানে এই নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, সেই টেস্টগুলো করা যায়। আচ্ছা, আমাদের বডিতে বিভিন্ন নার্ভ রয়েছে, সেই সমস্ত নার্ভের কার্পাল টানেলের কম্প্রেশন জাতীয় যে কমপ্লেনটা, এটা খুব কমন। এছাড়া অন্যান্য নার্ভ যেগুলো পেরিফেরাল নার্ভ রয়েছে, সেই সব নার্ভের এরকম কম্প্রেশন জনিত সমস্যা হতে পারে। তো এই টেস্ট করলে পরে আমরা খুব সহজেই কিন্তু বুঝে যেতে পারি সেখানে যে আমাদের যেমন হার্টের অসুখ হলে আমরা ইসিজি করি, ইসিজি গ্রাফ দেখে ডাক্তারবাবুরা বুঝতে পারেন হার্টের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এখানেও খুব স্পষ্টভাবে কিন্তু আপনার ওই নার্ভের যে অসুবিধে রয়েছে কিনা, ভেলোসিটি ঠিক মতো রয়েছে কিনা, তার মধ্যে দিয়ে কন্ডাকশন, সেটা কিন্তু বোঝা যায়। তো এই টেস্টের রিপোর্ট দেখে আমরা কনফার্ম হতে পারি যে ওনার সত্যি কার্পাল টানেল সিনড্রোম রয়েছে কিনা, এবং যখন দেখা যাচ্ছে কার্পাল সিনড্রোম রয়েছে তখন তার ট্রিটমেন্ট আমাদেরকে করতে হবে। আচ্ছা, এবার আপনি শনাক্ত করলেন, বিভিন্ন টেস্ট হলো, ধরা পড়লো যে এটা কার্পাল টানেল সিনড্রোম, তার পরবর্তীতে কি করতে হবে বা এই সমস্যা মুক্তির উপায়টা কি? ঠিক, আচ্ছা, বিভিন্ন টেস্ট না, একটা টেস্ট করলে কিন্তু বোঝা যায়। ওই এনসিবি টেস্ট করলে পরে একদম নিশ্চিত হওয়া যায় যেটা কার্পাল টানেল সিনড্রোম রয়েছে। এটা যখন নিশ্চিত হয়ে যাবো আমরা কার্পাল টানেল সিনড্রোম, তখন এর প্রকৃত ট্রিটমেন্ট হচ্ছে দুটো, যেটা বললাম, একটা হচ্ছে যে কারণে কার্পাল টানেল সিনড্রোম, ডায়াবেটিস বা থাইরয়েড বা অন্যান্য কোনো অসুখ যদি থাকে সেটার ট্রিটমেন্ট করা, এবং সেই সঙ্গে সঙ্গে ওই যে ক্যাভিটির ভেতরে প্রেসারটা বেড়ে গেছে বা ক্যাভিটিটা সংকুচিত হয়ে গেছে সেটাকে একটুখানি ছাড়িয়ে দেওয়া। আমরা যেটা করি, এই কার্পাল টানেল ওপরে কিছু দড়ির মতো অংশ থাকে, হ্যাঁ, সেই যে ফাইবারস গুলো থাকে, সেই ফাইবারস গুলোকে আমরা আস্তে করে রিলিজ করে দিই। সেটা রিলিজ করে দিলে পরেই কিন্তু কার্পাল টানেলটা ওপেন হয়ে যায় এবং খুব সুন্দরভাবে নার্ভের যে কন্ডাকশন ছিল সেটা কিন্তু কয়েক মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে পুরোপুরি ফিরে আসে। এটা আমরা দেখেছি, পেশেন্টরা যখন আসেন আমরা বলে দিই যে আমরা এটাকে রিলিজ করে দেবো, এবং দেখবেন মাস 2 থেকে 3 এর মধ্যে আস্তে 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 আপনার সেন্সেশনস গুলো কিন্তু ফিরে আসে। তো এটা একটা সার্জিক্যাল প্রসিজিয়ার্স, খুব ছোট্ট করে এই যে হাতের এই জায়গাটাতে আমরা কাটবো, মোটামুটি ধরে নিন 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চের মতো কাটা হয়, এবং আমরা ওই যে ফাইবারস গুলো থাকে যেটা অবস্ট্রাকশন করছিল সেটাকে রিলিজ করে দিই। আচ্ছা, তো এইটা স্যার পদ্ধতিটা কি? মানে এটা অপারেশনের জন্য কি অ্যাডমিট হতে হয় কিনা, কতক্ষণ সময় লাগে, এগুলো যদি একটু বলেন। আচ্ছা, এই যে সার্জারিটা, এটা একটা ডে কেয়ার প্রসিজিয়ার্স। ডে কেয়ার প্রসিজিয়ার্স বলতে এটা যেদিন আমরা সার্জারি করি সেই দিনই পেশেন্টকে ছুটি করে দেওয়া হয়। এটা সকালবেলা ভর্তি হলে পরে বিকেলবেলা ছুটি হয়ে যায় পেশেন্টের, এবং আমরা যে সার্জারিটা করি সেটা আন্ডার লোকাল অ্যানাস্থেসিয়া করা হয়, কোনো ব্যথা কিন্তু হয় না।
এই সার্জারিটা করতে আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগে, এবং আমরা সার্জারি করার পরে পেশেন্টকে 2 থেকে 2.5 ঘন্টা আমরা অবজার্ভ করব, তার ব্যথা হচ্ছে কিনা, কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা, অন্য কোনো সেন্সিটিভিটি বা অন্য কোনো ইস্যুস রয়েছে কিনা, সেটা দেখে সব ঠিকঠাক থাকলে সার্জারি করার 2 থেকে 2.5 ঘন্টা পরে কিন্তু ছুটি করে দেওয়া হয়। এবং এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা সেলাই থাকে, যেহেতু আমরা হাতের এই কবজি জায়গাটাতে কাটছি, রিপিটেটিভ মুভমেন্ট হবে, বাড়িতে গিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন, হাত নড়বে, সেই জন্য আমরা যে সুতোগুলো দিয়ে থাকি সেগুলো সাধারণত কাটতে হয়, 2 সপ্তাহ পরে আমরা স্টিচগুলো রিমুভ করে দিই। আচ্ছা, বাড়িতে গিয়ে পেশেন্ট স্বাভাবিক যে কাজকর্ম করে, যেমন ধরুন কারো ডান হাতে করলাম, তিনি ব্রাশ করতে পারবেন, মুভমেন্ট করতে পারবেন, আচ্ছা, অসুবিধা কিছু হবে না। 5 দিনের জন্য একটা ওষুধ দেয়া থাকে, একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়া থাকে, একটা ব্যথার ওষুধ দেয়া থাকে, একটা কমন আমরা যেটা বলি গ্যাসের ওষুধ, বা আমরা যাতে ওনার অ্যাসিডিটির সমস্যাটা না হয় সেই ওষুধ দেয়া থাকে। এগুলো 5 থেকে 7 দিন খাওয়ার পরে আমরা পেশেন্টকে বলি আপনি ড্রেসিং খুলে ফেলবেন, খোলা রাখবেন, সাবান জল লাগলেও কোনো অসুবিধা নেই, পরিষ্কার করবেন এবং ছোট্ট করে একটা ড্রেসিং করে দিলেন এবং স্বাভাবিক কাজকর্মে আপনি ফিরে আসতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। আচ্ছা, মানে ভর্তিও হতে হচ্ছে না, দীর্ঘদিন হসপিটালে থাকার ব্যাপার নেই, যন্ত্রণাও নেই, এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারছে একেবারে সার্জারির পরদিন থেকে। হ্যাঁ, পরদিন থেকে। না, যন্ত্রণা নেই সেটা আমি বলবো না, যন্ত্রণাটা 3 থেকে 5 দিন মতো হালকা একটু ব্যথা হবে, ব্যথা থাকবে, কিন্তু ব্যথার ওষুধ যেহেতু দেয়া থাকবে সেটা কন্ট্রোলের মধ্যে থাকবে। আচ্ছা, এবার তাহলে স্যার একটু বলুন যে এই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা যারা এই ধরনের সমস্যার জন্য একটা সমাধান চাইছেন, সলিউশন চাইছেন, তারা কিভাবে যোগাযোগ করতে পারেন? কিভাবে? প্রথমেই বলবো, যদি আপনার এরকম সমস্যা, আপনি যেটা আমরা ডিসকাশন করলাম যে হাত ঝিনঝিন করছে, গ্রিপ করতে পারছেন না, হাত থেকে ফসকে যাচ্ছে, কোন একটা জিনিস যেমন খুব ইজিলি আমরা প্রত্যেকেই স্নান করি, গামছাটাকে আমাদেরকে স্কুইজ করতে হয়, সেটা করতে পারছেন না, কোন একটা জিনিস হাতের থেকে পড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে, বা আপনি আপনার বয়স 40-এর বেশি হয়ে গেছে, তো এই সমস্যাগুলো যদি থাকে তখন আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি লোকাল ডাক্তারবাবুকে দেখাবেন, এবং লোকাল ডাক্তারবাবু তিনি যদি বুঝতে পারছেন এই সমস্যাটা নিয়ে, উনি ইউজুয়ালি আপনাকে এনসিবি টেস্ট করতে বলবে। এনসিবি টেস্ট করলে পরে কিন্তু বোঝা যাবে যে আপনার এই সমস্যাটা রয়েছে কিনা। এনসিবি টেস্ট করার পরে যদি এই সমস্যা দেখেন, তাহলে একজন প্লাস্টিক সার্জনের কাছে এলে পরে তারা কিন্তু, আমরা এই পেরিফেরাল নার্ভে যে সার্জারি, সেই ব্যাপারে প্লাস্টিক সার্জনের বিশেষ দক্ষতা থাকে, আমরা খুব ছোট কাটার মাধ্যমে এই জিনিসটাকে কিন্তু সমাধান করে দিতে পারবো। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রইল, সেখানে আপনারা এই সমস্যাটা নিয়ে যোগাযোগ করতে পারেন। আমরা বেস্ট ওয়েতে চেষ্টা করব আপনাকে যে ফটো দেখে এনসিবি টেস্ট করিয়ে দিয়ে অনলাইন কনসালটেশনের মাধ্যমে দিয়ে দেয়, আপনি আপনার কাছাকাছি ল্যাব থেকে এনসিবি টেস্ট করে খুব ইজিলি জেনে যাবেন যে এটা কার্পাল টানেল সিনড্রোম কিনা, তারপরে আপনি এলে পরে আমাদের চিকিৎসা আপনি নিতে পারবেন। একেবারেই স্যার, এটার গুরুত্বটা বোঝানোর জন্য একটুখানি আপনার থেকে জানা দরকার যে যদি কেউ এটাকে অবহেলা করতে থাকেন দিনের পর দিন, গুরুত্ব দিলাম না, ঠিক আছে একটা হয়েছে সেরে যাবে, তাহলে কি এটা পার্মানেন্টলি নার্ভ ড্যামেজের পথেও এই বিষয়টা চলে যেতে পারে? না, একটা জিনিস যেটা দেখেছি, মানে আমি দেখছি মানুষরা তো যত দিন যাচ্ছে শরীর সম্বন্ধে সচেতন হচ্ছেন, ইচ্ছে করে কেউ নেগলেক্ট করেন না, যেটা হয় যে ডিটেকশন হতে দেরি হয়। বিভিন্ন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, ঠিক হচ্ছে না, ওষুধ খাচ্ছি, তো এই জিনিসটা ধরা পড়তে একটু সমস্যা হয়, কারণ এটা হঠাৎ করেই পেশেন্ট হাতে ঝিনঝিন করলো আর আমরা সঙ্গে সঙ্গে ভেবে নেবো যে এটা কার্পাল টানেল সিনড্রোম, তো সেইভাবে দেরি হয়। দেখা গেছে এই যে মিডিয়ান নার্ভ যেটা রয়েছে সেটা আমাদের হাতে কিছু স্মল মাসেলস থাকে, তাদেরকে সাপ্লাই করে, ফলে দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাটা থাকে তখন আমরা বলি যে এই পুরোপুরি রিকভারি আপনার কতটা হবে, 30%, 40%, 60%, 70% অব্দি রিকভারি হতে পারে, কিন্তু যেটার ফার্দার ড্যামেজ যাতে না হয় সেটা অন্তত প্রিভেন্ট করা যাবে। ডেফিনেটলি যারা আগে আগে ধরা পড়ে তাদের রিকভারিটা পুরোটাই হয়, কিন্তু যাদের খুব লেটে ধরা পড়বে তাদের রিকভারিটা হয়তো একটু কম হবে বা ফুল রিকভারি হয়তো হবে না, কিন্তু নার্ভটা তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, তো যতদূর অব্দি খারাপ হয়ে গেছিল ততদূর অব্দি গিয়ে জিনিসটা থেমে গেল, ফার্দার ড্যামেজ আপনার হলো না। সুতরাং এই জিনিসটা যদি এরকম থাকে তো বেটার হবে একটা এনসিবি টেস্ট করে দেখে নেওয়া। যদি আপনার বয়স 40-এর বেশি, আপনার ডায়াবেটিস রয়েছে, আপনার থাইরয়েড রয়েছে, বা আপনি একটুখানি হেভি ওয়েট রয়েছেন এবং এই হাতে ঝিনঝিন করছে, গ্লাস ধরতে পারছেন না, রান্না করতে গেলে খুন্তি পড়ে যাচ্ছে, জামা কাপড় নিংড়োতে গেলে পরে গ্রিপ পাচ্ছেন না, বা খুব সবসময় ঝিনঝিন একটা ভাব থাকে,
তখন বেটার হবে এই টেস্টটা, একটা সিম্পল টেস্ট করে নিয়ে জেনে নেওয়া হুম। যে আমার এই এনসিবি টেস্ট বা আমার কার্পাল টানেল সিনড্রোম রয়েছে কিনা, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। অনেক ধন্যবাদ স্যার এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে হাত ঝিনঝিন করা, হাতের অবশ ভাব বা কোনো কিছু ধরতে গিয়ে পড়ে যাচ্ছে, শক্তি পাচ্ছেন না হাতে, তাহলে এই সমস্যাগুলো যদি বা এই লক্ষণগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে হালকাভাবে নেবেন না। একটা টেস্টের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে এটা কার্পাল টানেল সিনড্রোম কিনা। আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসা করান, প্রয়োজনে সার্জারি বা অপারেশন করতে হবে, কারণ আপনার নার্ভকে ড্যামেজ হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন, এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের নিচের কমেন্ট বক্সে। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।